জীবনে চলার পথে আত্মীয় অনাত্মীয় মানুষজনদের কাছ থেকে আমরা কত কিছু শিখি, যে শিক্ষার ছাপ আমাদের জীবনযাপনের মধ্যে থেকে যায়। তারা হয়তো সচেতনভাবে কিছু শেখান না, তবুও যে শিক্ষা তাদের কাছ থেকে পাই তার জন্য ধন্যবাদ জানানোর কথা বা প্রাপ্তি স্বীকারের কথা আমাদের কখনো মনেই হয় না, বা যখন মনে হয় তখন তারা হয়তো ধরাছোঁয়ার বাইরে। আমার জীবনেও এমন অনেক মানুষ আছেন। তাদের মধ্যে অন্যতম আমার মায়ের এক পিসেমশাই, লক্ষ্মী দাদু, লক্ষ্মীনারায়ণ সোম। ওনার প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসটির কিছু অংশের খুব সুন্দর কিছু বর্ণনা ওনার মুখ থেকে শুনি। তারপরেই বিভূতিভূষণের লেখা পড়তে শুরু করি, আর আমার সামনে খুলে যায় বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় ভাণ্ডারের দরজা। আজ কথকতায় পড়ব সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ডাইনি। অফিস থেকে ফিরে দেখলুম স্ত্রী মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে। চমকে গেলুম খুবই। ভয়ও পাইনি যে তা নয়। বিজুকে কখনো ভর সন্ধ্যাবেলা এমন করে সংসারের কাজকর্ম ফেলে শুতে দেখিনি। মেয়ের আবার কি বিপদ হলো? ভয়ে ভয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলুম, ব্যাপার কি বিজু? বিজু কোনো উত্তর দিলে না। তার কপালে হাত দিয়ে দেখলুম জ্বর হয়েছে কি না। না, শরীরের উত্তাপ তো স্বাভাবিক। তবে স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকলুম, বিজু। এতক্ষণ পর বিজু কথা বললে। কদিন থেকে বলছি এই অলক্ষণে বাড়িটা বদলে ফেলো। তা যদি কথা কানে করবে, কলকাতায় কি আর বাড়ি নেই? সত্যি বটে, বিজু কদিন থেকে বাড়ি বদল করবার জন্য তাগাদা করছে। কিন্তু বাড়ি বদল করা তো আর সোজা কথা নয়, ভুক্তভোগী মাত্রেই জানে। সুতরাং কথাটা তেমন গ্রাহ্য করিনি। বললুম, এ বাড়ি কি দোষ করেছে? ব্যাস, বিজু যেন ফেটে পড়ল। দোষ করেছে? চারিদিকে সব ডাইনি, একটা মেয়ে নিয়ে যাও বা ঘর করছি, তা যদি ওদের সহ্যি হয়। ডাইনি? আমি ওসব অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিই না কানেও। তা বিশ্বাস হবে কেন? দেখো দেখি, আজ দুপুরের থেকে সানি কিচ্ছু মুখে করছে না, যা খাচ্ছে তাই তুলে ফেলছে। আমার মাথা ঘুরে গেল। সানি আমার 2.5 বছরের মেয়ে, তার উপর ডাইনি বুড়ির কোপ গিয়ে পড়ল কোন দুঃখে? বিজু তখনও বলে চলেছে, আচ্ছা ওদের কি চক্ষু লজ্জাও নেই একটুও? আমি বললুম, তা ডাইনিকে কোথায় দেখলে শুনি? ওই ওখানে। অঙ্গুলি সংকেতে বিজু পাশের বাড়ির একটা ঘর দেখিয়ে দিলে। তার সন্দেহ দেখে আমার সর্বাঙ্গ রিরি করতে লাগলো। আমি অস্ফুট স্বরে বললুম, কমলা? হ্যাঁ গো হ্যাঁ, বিশ্বাস হয় না? আশ্চর্য। আশ্চর্য কিছুই নয়, কদিন থেকে দেখছি ওর ওই সোহাগ আদর। পোড়া কপালির কপাল যখন পোড়া, তখন অপরের বাচ্চা কাচ্চার উপর নজর দেওয়া কেন? আমি বিজুর প্রশ্নের কোনো উত্তর দিতে পারলুম না। মাসখানেক আগের কথা মনে পড়ল। একদিন ওই পাশের বাড়ির ঘরটায় কমলা চিৎকার করে উঠল, ওরে শোভা রে, তুই কোথায় গেলি রে? আমায় এমনি করে ফাঁকি দিলি কেন রে? রাত তখন প্রায় 10টা। আমি খেতে বসেছি। বিজু আমায় দুধের বাটিটা এগিয়ে দিতে দিতে বললে, পাতের গোড়ায় একটু জল দাও। আমি বললুম, কমলা কাঁদছে না? আগে পাতের গোড়ায় জল দাও দেখি। সত্যি কমলা কাঁদছে, সারা মাতৃহৃদয় মথিত করে কন্যার বিচ্ছেদ বেদনায়। 2 মাস আগে শোভা এসেছিল মর্তলোকে, আর আজ চলে গেল মায়া মমতার পাশ ছিন্ন করে। হয়ে পর্যন্ত মেয়েটা রোগে রোগে ভুগেছে। সর্বাঙ্গে তার ঘা, বড় বড় দাগা দাগা। পুঁজের গন্ধে কাছে যাওয়া যায় না।
কিন্তু কমলা সমস্ত ঘৃণা তুচ্ছ করে শোভার সেবা করেছে দুহাতে। তার ফলে নিজের গায়েও স্থানে স্থানে ঘা হয়েছে। সেসব গ্রাহ্য করেনি একটুও। সারা হৃদয় নিয়োজিত করেছে তার প্রাণ সদৃশ্য শোভাকে আরোগ্য করবার প্রচেষ্টায়। বড় বড় ডাক্তার কবিরাজ দেখানো হলো, রোজা এসে ফোড়া কাটল, অসংখ্য দেবতার কাছে মানত করা হলো, চেষ্টার কোনো ত্রুটি রইল না। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ প্রতিপন্ন করে রাত 10টায় শোভা মহানিদ্রায় আক্রান্ত হলো। মা বুকের ওপর লুটিয়ে পড়ে শতবার নাড়াচাড়া করে তাকে সজাগ করবার চেষ্টা করলে, বিনিয়ে বিনিয়ে তার প্রস্থানের জন্য অনুশোচনা করলে সারা রাত্রি ধরে। সে ঘটনার মাসখানেক পর কমলা নাকি সানিকে দেখে একদিন কেঁদে ফেলে। বুকের একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস চাপতে পারেনি। তার নিঃশ্বাসের শব্দে আমার স্ত্রীর চিত্ত বিচলিত হয়। আস্তে আস্তে খুকিকে নিয়ে সরে আসে পাশের ঘরে। আমি তখন অফিসের হিসেবপত্র মেলাচ্ছি। বিজু আমার পাশে এসে বসল। আমি চশমাটা আস্তে আস্তে চোখ থেকে খুলে বলি, কিছু বলবে নাকি? না, এমন কিছু নয়। আমি হাসি, বলি, তা ওই এমন সামান্য কিছুই শুনি না কেন? সত্যি তোমার আবার এসবে বিশ্বাস হয় না? আহ, কৌতূহলই তো বাড়িয়ে দিচ্ছ কেবল। তুমি এ বাড়ি বদলাও। কারণ কমলা রোজ রোজ সানির পানে তাকিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলবে আর কাঁদবে। বাছার আমার অকল্যাণ হবে, তাও ও ভুলবে না। পাগল। আমি হাসতে লাগলুম। ওই তো, তুমি সব কথা উড়িয়ে দাও কেবল। কপাল যখন পোড়া তখন অপরের ছেলে মেয়েদের উপর নজর দেওয়া কেন বাপু? বিজু আমার কাছ থেকে চলে যায়। আমি ওসব বিশ্বাস করি না বলেই হয়তো। আমার মাথার মধ্যে বিজুর সেই শেষ কথা কেবল ভাসতে লাগলো, কপাল পোড়া। বাস্তবিকই কি কমলার কপাল পোড়া? বিধাতা পুরুষ তার প্রতি অপ্রসন্ন? এই রুগ্ন মেয়ে প্রসব করবার জন্যে দোষী কে? কমলা? একটুও নয়। আমি জানি কমলার স্বামীর দুরারোগ্য সিফিলিস। একথাও জানি যে এই মহাপুরুষ প্রায়ই রাত্রিবেলা বাড়ি ফেরেন না। বাপ ঠাকুরদা অনেক পয়সা জমিয়ে গেছে, তাই ব্যয় করে সে ফুরিয়ে উঠতে পারছে না। তবুও লোকে দোষ দেবে কমলাকে। আমার স্ত্রী অন্ধ, বধির। সে অকারণ পুরুষদের প্রতি সর্বদাই সদয়। কমলার স্বামীর দোষ সে দেখে না, কারণ পুরুষ পুরুষের শত্রু আর নারী নারীর শত্রু। এহেন কমলা সানি হবার দিন সাতেক পরে প্রায় একটি প্রাণহীন মাংসপিণ্ড প্রসব করে। নিজের ব্যর্থতার বেদনায় মুষড়ে পড়ে কমলা কাঁদল, চিৎকার করল। দুদিন বিছানা থেকে উঠল না, খেলো না, চোখ ফুলিয়ে ফেলল কেঁদে। তারপর একদিন নজর পড়ল সানির ওপর। সানির পানে তাকিয়ে তার ব্যর্থতার কথা পুনরায় স্মরণ হলো। পুনরায় কে যেন ওর ক্ষতে আঘাত করলে। নিজের অজ্ঞাতসারে একটি ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলে। আমার স্ত্রী শিউরে উঠল। যে সানিকে নিয়ে সেখান থেকে চলে এলো। অযথা সেই দিন থেকে সানিকে কমলা ভালোবাসলে। এরপর অনেক মাদুলি ধারণ করে, অনেক গ্রহ উপগ্রহকে ঘুষ দিয়ে, অনেক নির্দিষ্ট গাছে ঢিল ঝুলিয়ে কমলা আবার অন্তঃসত্ত্বা হলো। আবার সে ক্ষুধিত মাতৃহৃদয় দিয়ে অনুভব করল তার গর্ভস্থ ভ্রূণের সূক্ষ্ম সত্তা। আমি ভগবানের কাছে প্রার্থনা করলুম, প্রভু, ওকে আর বঞ্চিত করো না। তিনি হয়তো আমার প্রার্থনায় সাড়া দিলেন। কমলার মেয়ে হলো। আবার সে তার পুরনো হাসি ফিরে পেল। মেয়েকে মানুষ করতে লাগলো বহু প্রয়াসে। কিন্তু এ খুকিও বাঁচল না। তার এই পৃথিবীর আবহাওয়াটা সইল না। এ কথা আমি আগেই বলেছি। সেই সঙ্গে আরও বলেছি যে কমলা তার শোক ভুলে আবার আমাদের সানির পানে ফিরে তাকালো।
আবার তার বুকে আঘাত লাগলো। সে দুহাত বিস্তার করে সানির দিকে ছুটে এলো। আমার স্ত্রী ভাবতে লাগলো এর হাত থেকে রেহাই পাবার কথা। অগত্যা আমাকে বাড়ি বদল করবার জন্য অনুনয় বিনয় করতে লাগলো খুবই। যেহেতু আমি ওসব অযৌক্তিক কিছু বিশ্বাস করি না, সেই জন্য আমি তার কথা উপেক্ষা করেছিলুম। যাই হোক, কমলা একদিন জিজ্ঞেস করলে, সানি কই ভাই? আমার স্ত্রী আজকাল বড় একটা সানিকে কমলার সামনে বার করে না। সানি তখন আরামে নিদ্রা যাচ্ছে। আমার স্ত্রী বললে, সানির অসুখ করেছে। আমি পাশেই চেয়ারে বসেছিলুম। স্ত্রীর এই মিথ্যা কথা শুনে চমকে গেলুম। কমলা ভয়ার্ত স্বরে বললে, কি অসুখ ভাই? এই সামান্য জ্বর। ডাক্তার দেখাচ্ছ? না, দেখাবো। না ভাই, দেরি করো না একটুও, ভালো ডাক্তার দেখাও। যে দিনকাল পড়েছে, ফেলে রাখা একটুও উচিত নয়। ও চলে গেল। ওর গলার স্বর ঈষৎ কম্পিত হলো। আমি বেশ বুঝতে পারলুম। আমি স্ত্রীকে বললুম, এ মিথ্যে বলে কি লাভ হলো? তুমি থামো দেখি। সুতরাং আমি নীরব হই, আর স্ত্রী বলে চলে, 50 দিন বলছি বাড়ি বদল করো, বাড়ি বদল করো, সে কথা যদি গ্রাহ্য হয়। তার পরের দিন দুপুরবেলা কমলা নাকি এসেছিল সানিকে দেখতে। সানির অসুখের খবর পেয়ে সে চুপ করে থাকতে পারেনি। সারা দিন সে খুকিকে কোলে করেছিল, আমার স্ত্রীর সমস্ত বিপরীত চেষ্টা ব্যর্থ করে। আমি আসবার ঘণ্টা 3 আগে এখান থেকে চলে গেছে। আমি অফিস থেকে ফিরে বিজুকে আর সানিকে ওই অবস্থায় দেখলুম। বিজু বললে, কি ছাই বেদানা খাইয়ে গেল, তারপর থেকে বাছা আমার কিছু মুখে করছে না। আমি বিজুর পানে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলুম। সে আমার হাত দুখানা চেপে ধরে করুণ সুরে বললে, তুমি আজই বাড়ি বদল করো, নয় আমার বাপের বাড়ি রেখে এসো। ও রাক্ষসী আবার কালই আসবে বলে গেছে। আমার কানের মধ্যে কে যেন গরম শিশে ঢেলে দিলে। ঘরের মধ্যে আর কোনো শব্দ নেই, সব কিছু নিস্তব্ধ। আমি বিচার করতে বসলুম, সানির অসুখের জন্য বাস্তবিক দায়ী কে? কমলা না আমার স্ত্রী? মিথ্যা একজনের বুকে আঘাত করলে বিধাতার বিচারালয়ে তার কি কোনো শাস্তি নাই? বিধির বিধান কি নিরর্থক শব্দ সমষ্টি মাত্র? এমন অন্ধকারে নীর হারিয়ে একটা কাক কাকা রবে ডেকে উঠল। আমি সানির গায়ে কপালে হাত বুলাতে লাগলাম। আমার বেশ মনে পড়ল কদিন ধরে সানির অনবরত টক লেবু খাওয়ার কথা। সানির রোগের কারণ দিনের আলোয় মতো প্রকাশিত হলো। ওই কচি মেয়ে অত অ্যাসিড সহ্য করতে পারে? ঠিক সেই মুহূর্তে ছাদের ওপর একটি বিড়াল করুণ সুরে বিলাপ করতে লাগলো। সম্প্রতি তার একটি সন্তান মারা গেছে। আমার স্ত্রী চমকে উঠে আমায় অনুরোধ করলে, আগে বিড়ালটাকে দূর করে এসো, আগে ওকে দূর করে দাও। আমি তার অনুরোধ শুনলুম না। বিজু কাঁদল ফুলে ফুলে, তবে আমায় দূর করে দাও, আমি পথের ধুলো, আমি কেউ নই, আমায় গ্রাহ্য হয় না একটুও। একটু সুস্থ হয়ে সানিকে ডাক্তার বাড়ি নিয়ে গেলুম। ডাক্তার 1 ডোজ ওষুধ দিলে, সেটা খাইয়ে দিলুম যথাসময়ে। বিজু সারা রাত্রি মেয়েকে বুকে করে নিয়ে রইল, আর আমার অবিশ্বাস দেখে দুঃখ প্রকাশ করলে। বললুম, পীরের কাছ থেকে জলপোড়া নিয়ে এসো, তা হলো না। ডাক্তার বুদ্ধি কি এসব সারাতে পারে? কিন্তু বিজুর কথাই মিথ্যা হলো। ডাক্তার আশ্চর্য রকমে সানিকে নিরাময় করলে। সকালবেলা সানি আবার তার সহজ সরল পূর্ব স্বাস্থ্য ফিরে পেল। আবার সে খেতে লাগলো, হাসতে লাগলো। অফিস যাওয়ার সময় বিজুকে বললুম, ডাইনির হাত থেকে যখন সানি রেহাই পেল, তখন কমলাকে ক্ষমা করে দাও। বিজুর যেন অসহ্য হলো আমার কথা। বললে, মাইরি বলছি, তুমি আমায় পাগল করে দেবে। কালকের মধ্যে যদি বাড়ি না বদলাও, তাহলে সত্যি সত্যি আমি বাপের বাড়ি চলে যাব। অগত্যা এই শনিবার দিনই রাত্রে বাড়ি ফিরে ঠিক করলুম, পরের দিন জিনিসপত্র নিয়ে উঠে যাব নতুন বাসায়।
পরের জন্য স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সংসারের শান্তি নষ্ট করতে আমি নারাজ। ধন্যবাদ।